হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা সিঁদুর স্টাডি সেন্টারে। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তাই না? ইতিহাস ও পরিবেশ ছায়া পাবলিকেশনের বইয়ের জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস রাইটার, দশম শ্রেণী। 2024 সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি, সেই বইটি থেকে কিন্তু, পুরনো বই থেকে কিন্তু নয়, একেবারে 2024 সালের নিউ আপডেট বই। ওকে, তাহলে আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। এর আগে আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আলোচনা করে দিয়েছি। সেগুলি ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ওকে, আরেকটি কথা বলবো, চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তুমি ওয়াল বইয়ের একেবারে নোটিফিকেশন পেয়ে যাবে, সমাধান অ্যান্সার। চলো শুরু করি আজকের আলোচনা, আর কথা না বাড়িয়ে। দেখো নাম্বার 1 বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, তাহলে এর সঠিক অ্যান্সার হবে কি? সঠিক অ্যান্সার হবে কোল বিদ্রোহে। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার, কোল বিদ্রোহে। 2 নাম্বার, কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল কোথায়? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে ছোট নাগপুরে। এবার আসি বিভাগ খ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। মানে 1 বলছে একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, বলছে উলঘুলান বলতে কি বোঝায়? এক্ষেত্রে তোমরা খাতা পেন নিয়ে বসে যাও, আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নাও। বুঝা গেল? তাহলে উলঘুলান শব্দের অর্থ হচ্ছে বিরাট, তোলপাড় এবং ভয়ঙ্কর, বিশৃঙ্খলা। বুঝালো? ভয়ঙ্কর তোমরা লিখে দিবে, একটা লিখলে হবে ভয়ঙ্কর। হ্যালো, ভয়ঙ্কর লিখবে, তারপর হচ্ছে বিশৃঙ্খলা। ক্লিয়ার? ভয়ঙ্কর, বিশৃঙ্খলা। 1 মার্কের আছে, বড় লেখার দরকার নেই। এক নম্বর হয়ে গেল। 2 নম্বর বলছে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। ওকে, তারপরে আসি 3 নম্বর বলছে ফরাজি কথার অর্থ কি? ফরাজি কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ওকে, ইসলাম নির্দিষ্ট, এটা লিখো যে ইসলাম নির্দিষ্ট, এটা রিসি হবে না, নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ওকে, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এবার আমরা আসি কত নাম্বার? 4 নাম্বার বলছে দামিনী কোহ কথার অর্থ কি? আমরা এটা ক্লাস 8এই পড়ে আসছি, তাই না? পড়েছি আমরা ইতিহাসে। পাহাড়ের প্রান্তদেশ, পাহাড়ের প্রান্তদেশ। ওকে, তারপরে 5 নম্বর ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন? তাহলে ভিল বিদ্রোহের অন্যতম নেতা কে ছিল জানো? অন্যতম নেতা হচ্ছে সেওয়ারাম, দ্বন্দ্ব সহায়কার ও একার সেওয়া রেকার ম, সেওয়ারাম। ক্লিয়ার? লিখে নাও সেওয়ারাম। তোমাদের একটি কথা জানিয়ে রাখি, আগাম আমাদের যখন একেবারে সম্পূর্ণ অধ্যায় আলোচনা করা হয়ে যাবে অনুশীলনী উত্তর, তারপরে আমরা তোমাদের জন্য নিয়ে আসব একেবারে মক টেস্টের ব্যবস্থা করব। প্রতিটা মক টেস্টে 20 থেকে 25 বা 30টা করে কোশ্চিন থাকবে। আমি ভিডিও আপলোড করব এবং তোমরা কে কটা পারছো সেখানে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে
30-এর মধ্যে কে কত পেলে, 25-এর মধ্যে কে কত পেলে। ওকে, আমি জানিয়ে দেবো কবে থেকে শুরু হবে। আগে সম্পূর্ণ করি। প্রায় 6-7খানা রাইটারের ক্লাস 10-এর বইয়ের যে অনুশীলনী আমি সমাধান করব আমার চ্যানেলে, সেগুলোরও তোমরা অ্যান্সার কিন্তু করে নিও। ওকে, শুধুমাত্র তোমার যে ডক্টর সুভাষ বিশ্বাস আর এই যে জিকে পাহাড়ি আছে, ছায়া আছে, সেটা করলে চলবে না। তার সঙ্গে সঙ্গে আদার্স যে টেক্সট বুকগুলো আছে অ্যান্সারগুলো, সেগুলো করলে কিন্তু বেটার। ওকে, আমার চ্যানেলে একবারে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে, তোমরা সেখান থেকে করে নিও। অনেক অ্যান্সার দেওয়া আছে অনেক অনেক বইয়ে। শচীন্দ্রনাথ মণ্ডলে অনেক অ্যান্সার দেওয়া আছে, জীবন মুখোপাধ্যায়ের সালের কোশ্চিন আছে, হ্যাঁ, তারপরে তোমার কী বলে সাতরা পাবলিকেশনে আছে। সব বই ভালো, কোনো বই খারাপ না। বাণী সংসদ, সমস্ত বই আছে। চলো তারপরে আর আমরা চলে আসি বি নাম্বারে। বি নাম্বার হচ্ছে ঠিক বা ভুল নির্ণয় করো। নাম্বার 1 বলছে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, তাহলে এটা হচ্ছে মিথ্যা, ভুল, ক্রস। 2 নাম্বার দুদু মিয়ার প্রকৃত নাম হাজি শরিয়তুল্লাহ, তাহলে দুদু মিয়ার প্রকৃত নাম কি হাজি শরিয়তুল্লাহ কি? নো, এটাও হচ্ছে মিথ্যা। তারপরে বলছে বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন সৈয়দ আহমেদ। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? সৈয়দ আহমেদ, এটাও হচ্ছে মিথ্যা। তারপরে কোশ্চিন দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। নাম্বার 1 ক দাগে আছে 1798 খ্রিস্টাব্দ, তাহলে এটা হয়ে যাবে তোমার চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ ছিল 1798। তারপরে 1831 কী হবে? এটা কোল বিদ্রোহ। 1831 হবে কোল বিদ্রোহ। 1855 সাঁওতাল বিদ্রোহ। 1859 নীল বিদ্রোহ। তারপরে দেখো প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। তাহলে এগুলো তোমরা একটু করে নিও। ওকে, ভূগোলে তো তোমরা করছোই, তাই না? তারপরে শূন্যস্থান পূরণ করো। দেখো বলছে খুদকাঠি প্রথা প্রচলিত ছিল ড্যাশ সমাজে, তাহলে কি? মুন্ডাদের সমাজে। তাহলে সঠিক অ্যান্সার হবে মুন্ডাদের সমাজে। মুন্ডাদের মুন্ডাদের সমাজে লিখে নাও, তোমরা নোট করে নাও। চলো তারপরে অ্যান্সার হচ্ছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ড্যাশ বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। তাহলে এই সঠিক অ্যান্সার হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে। ওকে, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে নোট করে নাও তোমরা। তারপরে বলছে দেখো যে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। তাহলে সঠিক ব্যাখ্যা কোনটি হবে? দেখো সঠিক ব্যাখ্যা হবে অপশন নাম্বার গ, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। এটা হচ্ছে তার সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? এবার দেখো আমরা এলাম বিভাগ গ, সংক্ষিপ্ত প্রশ্নাবলী। প্রশ্নমান হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। ওকে, 2 মার্কের। তাহলে দেখো নাম্বার 1 এরপরে আছে। দেখো নাম্বার 1 বলছে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। 2 নাম্বার নীলকররা নীল চাষিদের ওপর কীভাবে অত্যাচার করত, তার সংক্ষেপ আলোচনা করো। চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল, তিতুমির স্মরণীয় কেন। ওকে, এটি আমরা আলোচনা করব। চলো নাম্বার 1 দেখো ফরাজি আন্দোলন কি ধর্মীয় আন্দোলন ছিল এর সঙ্গে, আর ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল। তাহলে এই কোশ্চিনটা দেখো তোমরা লক্ষ্য করবে, তোমাদের বইয়ে যে এই কোশ্চিনটা দেওয়া আছে, এই কোশ্চিনটা দেওয়া আছে, তাই না? তাহলে তোমাদের বইয়ের কোশ্চিনটা এসে 2017 সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছে, তাই অনেক ভেরি ইম্পর্টেন্ট। আবার এই কোশ্চিনটা 2020 সালে কীভাবে এসেছে দেখো, বলছে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল।
তাহলে আমাদেরকে সেটা বুঝতে হবে প্রশ্নটা কী ধরনের আসছে, কীভাবে আসছে। হ্যাঁ, তাহলে তোমরা কি করবে, দুটোই কোশ্চিন কিন্তু নোট করবে। ফরাজি আন্দোলনে কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল, অথবা দিয়ে লিখবে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন। একটা 20 সাল, একটা 17 সাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখবে, অবশ্যই করতে হবে, সালের কোশ্চিন ছাড়া যাবে না। তাহলে উত্তর দেখো কী লিখবো আমরা, উত্তর লিখব 19 শতকে ভারতে মুসলমানদের মধ্যে ইসলামের পুনর্জীবন নিয়ে যে আন্দোলন চলেছিল তা পূর্ব বাংলায় ফরাজি আন্দোলন নামে পরিচিত। আন্দোলনের প্রকৃতি, ফরাজি আন্দোলনের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। নাম্বার 1 কি, ধর্মীয় সংস্কার 1 নম্বর, ইসলাম ধর্মের শুদ্ধতা রক্ষা, প্রয়োজনীয় সংস্কার সাধন, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং ইসলাম ধর্মের বিশ্বজনীন আবেদন প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন শুরু হয়। তাহলে দেখো এখানে তো অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে তোমরা এই উত্তর কথাটা লিখবে, এখানে যে পয়েন্টটা আছে, তারপরে ধর্মীয় সংস্কার লিখবে, এটাও লিখবে, তারপরে এখান থেকে এই পয়েন্টটাকে বাদ দিয়ে দাও, এটা লিখতে হবে না, তারপরে 3 নম্বর পয়েন্টটা লিখবে। ওকে, তাহলে একটু ছোটো হয়ে যাবে, কিন্তু এই যেটুকুন বললাম লিখলে 2 এ 2 অবশ্যই পাবে। তারপরে কি আছে, ব্রিটিশ বিরোধিতা, এখানেও তোমরা পয়েন্টের নিচে আন্ডারলাইন করবে সব সময়, একবার দেখতে যাতে সুন্দর লাগে, খাতাটা যাতে ফুটিয়ে ওঠে তোমার। ওকে, দেখো এই আন্দোলন ছিল ইংরেজ ও তার সার্থক শ্রেণীর বিরুদ্ধে প্রচালিত। ঐতিহাসিক বিনয়ভূষণ চৌধুরী বলেছেন, ফরাজি আন্দোলন মূলত প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসাবে দেখা দিলেও শেষ বিচারে কৃষক আন্দোলনের ব্যাপ্তি লাভ করেছিল। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন কী ছিল, 2 নম্বর ছিল নীলকররা নীল চাষিদের ওপর কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো। দেখো 2017 সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছে, মানে তোমাদের এবার যে কোশ্চেনগুলো দিয়েছে ছায়া বইয়ে সেগুলো কিন্তু বিগত সালেরই কোশ্চেন দিয়েছে মাধ্যমিকের। দেখো নীলকরদের অত্যাচার পয়েন্ট করবে, নীলকররা নানাভাবে চাষিদের উৎপীড়ন করে নীল চাষে বাধ্য করত। যেমন চাষির গরু বাছুর ধরে নীলকুঠিদের নাম্বার 1 দিয়ে আটক করে রাখত। দাদন নামক অগ্রিম অর্থ জোর করে চাষিকে দিয়ে দেওয়া হতো, যার বিনিময়ে উৎপাদিত নীল করদেরই হাতে তুলে দিতে হতো। 3 নম্বর, চাষির ঘরে আগুন ধরানো হতো। 4 নম্বর, বলছে নীল চাষে রাজি না হলে চাষিকে মারধর করা হতো, তার সন্তানকে আটকে রাখা হতো। ওকে, চলো তারপরে আসি, বড় হলে আমি অবশ্যই তোমাদের বলবো কেটে দিতে। নাম্বার 1, এখানে দেখো চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল মাধ্যমিক 2020। তাহলে তোমাদের অবশ্যই আমি বলছি এই কোশ্চেনগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রথম কোশ্চেনটা দেখতে পেলে 2017-তে এসেছিলো, আবার 2020-তে এসেছে, মানে রিপিট হবে না, আর মানে নেই, এগুলো কোশ্চেন একটাও ছাড়া যাবে না। তাহলে দেখো চুয়ার বিদ্রোহের গুরুত্ব অনস্বীকার্য। নাম্বার 1, এটা পয়েন্ট আন্ডারলাইন করবে। ব্রিটিশ সরকার, তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখে নেবে, ওকে, নোট করতে থাকো। ব্রিটিশ সরকার সেনাবাহিনীর সাহায্যে চুয়ার বিদ্রোহ দমন করতে না পেরে বিদ্রোহী জমিদারদের সঙ্গে আপোষ করেছিল। 2 নম্বর বলছে জঙ্গলমহল জেলা গঠন। ব্রিটিশ সরকার চুয়ার বিদ্রোহ প্রভাবিত এলাকাগুলিকে নিয়ে 1805 খ্রিস্টাব্দে 18 নম্বর রেগুলেশন জারি করে জঙ্গলমহল জেলা গঠন করে। বাঁকুড়াকে জঙ্গলমহল জেলায় সদর দপ্তর করা হয়। তাহলে 3 নম্বরটা লিখতে হবে না। ওকে, কেউ যদি ভাবো কি লিখবো, লিখতে পারো, কিন্তু এক্সামে এই দুটোই পয়েন্ট লিখবে তোমরা। ওকে, দুটো লিখলেই 2 এনাফ, 2 দিয়ে দেবে। 3 নম্বরটা লাস্টে, 3 নম্বরটা লিখবে না। তারপরে দেখো বলছে তিতুমির স্মরণীয় কেন, হালকাই আছে, সবটা লিখতে হবে, এখানে কোনো মানে হয় না, তাই না? দেখো বলছে বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন মীর নিসার আলী বা তিতুমির। তোমরা তো জানোই যে তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। তিনি রায়বেরেলি সৈয়দ আহমেদ ব্রেলভির সংস্পর্শে এসে ওয়াহাবি আদর্শে অনুপ্রাণিত হন এবং আন্দোলন শুরু করেন। তিনি বাংলায় জমিদার মহাজন নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সংগঠিত করেন। তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশ সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করে বীরের ন্যায় মৃত্যুবরণ করেন। ওকে, এই ছিল তিতুমির। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। এরপরে থাকছে 4 মার্ক 8 মার্ক,
তোমাদের যদি কারো লাগে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। ওকে ম্যাড স্টুডেন্ট, আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ক্লাসটিতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, আর কোনো কোশ্চেন যদি ডাউট মনে হয় তো সেটা অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবে। মানুষ মাত্রই ভুল, আমি যদি ভুল বলে থাকি। ওকে, তাহলে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।